নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো প্রতিদিনের মতনই আজকেও আজ আজ 23শে জানুয়ারি 2024 কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই যারা চ্যানেল নতুন আছো তাদের জন্য রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আমাদের এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ম্যাথেরও ক্লাস করানো হয় এবং সায়েন্সেরও ক্লাস আসতে থাকে, ঠিক আছে? তো সেগুলোর ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে পেয়ে যাও, তা সেজন্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে। এবং ভিডিও দেখার অন্তিমে তোমরা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। এই ছোট ছোট ইনিশিয়েটিভগুলো কি করবে, আমাদের এই ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে, বেশি বেশি যাদের প্রয়োজন এই টাইপের ভিডিও, তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করবে কমেন্ট বক্সে গিয়ে। তো ঠিক আছে, তোমরা করে ফেলো, ছোট ছোট ইনিশিয়েটিভগুলোকে নাও এবং ইনফরমেশন নিতে থাকো। আমরা যেরকম ভিডিও প্রেজেন্ট করি তোমাদের সামনে, এরকম তোমরাও বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আরো গিয়ে দেখতে পারো এবং আরো নিজের থেকেও কালেকশন করতে পারো, ঠিক আছে? তো তার ফলে কি হবে, তোমাদের আরো নলেজ গেইন হবে, এতে কোনো ক্ষতি নেই। তো চলো টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট টপিক পরাক্রম দিবস 2024, ঠিক আছে? এটা কি হয়, একটু ওয়েট করবে। পরাক্রম দিবস 2024 এটা প্রতি বছর নেতাজির সুভাষচন্দ্র বোসের বার্থ অ্যানিভার্সারির দিনই পালন করা হয়, ঠিক আছে? এই পরাক্রম দিবস, যেটাকে কারেজ ডেও বলা হয়। কারেজ মানে বাংলায় বলতে পারো উৎসাহ যোগানোর দিন। আমাদের শ্রী সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি 1997 সাল, কটকে, ওড়িশার কটকে, ঠিক আছে? পরবর্তীতে তারা কলকাতায় চলে আসে এবং কলকাতায় তারা বসবাস শুরু করে। 127তম এবছর তার বার্থ অ্যানিভার্সারি এবং তার যে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, ভারতকে স্বাধীনতা নিয়ে আসার জন্য তার যে নিঃস্বার্থ বলি, মানে বলতে পারো তার জীবনকে তিনি পুরোপুরি সঁপে দিয়েছিলেন দেশের জন্য। তার যে স্যাক্রিফাইস, নিজের দেশের জন্য নিজেকে যে পুরো দমে স্যাক্রিফাইস করে দিয়েছিলেন, তা ভোলার নয়। তার কৃতজ্ঞ, তার ঋণ কেউ আমরা ভারতীয় হিসাবে কোনোদিনই শোধ করতে পারবো না, তিনি যে ভারতের স্বাধীনতার জন্য যা করেছেন। তো এটা মাথায় রাখতে হবে। তো এবছর তাই 127তম জন্মবার্ষিকীতে এই পরাক্রম দিবস পালিত হবে। এটাই বললাম যে সে দেশের জন্য অনবদ্য কাজ করে গেছেন, ঠিক আছে? শুধু কাজ নয়, দেশের একটা ইন্সপিরেশনও পরবর্তী প্রজন্মের জন্য রেখে গেছেন, ঠিক আছে? এটা 2021 সালে আমাদের যে বর্তমান সরকার রয়েছে, কেন্দ্র সরকার, তিনি তার প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী 23শে জানুয়ারিটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করেন। আর এই বছর এটা পালিত হবে রেড ফোর্ট দিল্লিতে 23শে জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। এটা প্রধানমন্ত্রীর দ্বারাই অনুষ্ঠিত হবে, ইনঅগারেট করা হচ্ছে। আর এখানে সেখানকার যে ঐতিহাসিক কালচার এবং কালচারকে আরো এক্সপ্রেস করার উদ্দেশ্যে এই অনুষ্ঠানকে পেশ করা হবে, মানে অনুষ্ঠিত করা হবে। প্রধানমন্ত্রী ভারত পর্ব ডিজিটাল ইনঅগারেশন পর্ব শুরু করেছে এবং সেটা মিনিস্ট্রি অফ ট্যুরিজমের দ্বারা আয়োজন করা হয়েছে। সেখানকার আমাদের যে রিপাবলিক যে কালচারাল পারফরমেন্স সেখানে শো করা হবে, ঠিক আছে? শোকেসের জন্য তৈরি করা হয়েছে। তো আশা করি বোঝা গেল। তাহলে কি 2021 সাল থেকে কিন্তু এই পরাক্রম ডেকে পালন করা হচ্ছে। তার আগ পর্যন্ত আমরা নেতাজি বার্থডে হিসাবেই পালন করতাম, ঠিক আছে? তো চলো পরবর্তী টপিকে কি বলেছে। পরবর্তী টপিকে বলেছে স্টেটহুড ডে সেলিব্রেশন, যেখানে মণিপুর, মেঘালয়, ত্রিপুরায় পালিত হচ্ছে। এই স্টেটহুড সেলিব্রেশন বলতে রাজ্যের তকমা পেয়েছিল যেই দিনটিতে, সেই দিনটিকেই তারা প্রতি বছর এই স্টেটহুড ডে হিসাবে পালন করে, ঠিক আছে? এটা প্রতি বছর 21শে জানুয়ারি দিনটিতে পালিত হয় এবং এর ঐতিহাসিক কন্টেক্সট কি রয়েছে সেটা আমরা জেনে নেব। নর্থ ইস্টার্ন এরিয়া, যেটা 1971 সালে আইনের দ্বারা নর্থ ইস্ট এরিয়াস রিঅর্গানাইজেশন অ্যাক্টের দ্বারা রাজ্যের তকমা পেয়েছিল। আর
এটা কার্যকরী হয়েছিল 1972 সালের 21শে জানুয়ারি। 52তম অ্যানিভার্সারি এবছর হতে চলেছে এই তিনটি রাজ্যে, মণিপুর, মেঘালয়, ত্রিপুরাতে। এটি পূর্বে প্রিন্সলি স্টেট, মানে রাজার দ্বারা পরিচালিত এক রাজ্য ছিল, ঠিক আছে, রাজার দ্বারাই পরিচালিত হতো এই রাজ্যগুলোকে, মণিপুর এবং ত্রিপুরা, ঠিক আছে, এই দুটি রাজ্য, যার মধ্যে সেটা 1949 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। আমাদের দেশ কবে 1947 সালে স্বাধীনতা অর্জন করে এবং তার 2 বছর পর 1949 সালে আমাদের ভারতের অন্তর্ভুক্ত হয় এই মণিপুর, ত্রিপুরা এবং মেঘালয়। ইনিশিয়ালি গ্র্যান্টেড দি স্টেটস অফ ইউনিয়ন টেরিটরি, এটা প্রথমে 1949 সালে ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের তকমা দেওয়া হয়েছিল এবং সেটা পরবর্তীতে 1971 সালে সেই নর্থ ইস্টার্ন এরিয়া অ্যাক্টের মাধ্যমে, রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে তাকে রাজ্যের তকমা দেওয়া হয়, ঠিক আছে, স্বাধীন রাজ্যের তকমা দেওয়া হয়। 1970 সালে মেঘালয় আসাম থেকে আলাদা হয়ে রাজ্যে পরিণত হয়েছে এবং 1972 সালে এই ত্রিপুরা, মেঘালয় এবং মণিপুর ফুল রাজ্যের তকমা পেয়েছে, ঠিক আছে, এই ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে, যেটা তোমাদেরকে আগেই বললাম। এই স্টেটহুড সেলিব্রেশন ডেসক্রিপশন অফ দি সেলিব্রেশন অফ কি রাজনিবাস পুরুচেরি এমফাসাইজ অন এনথুজিয়াজম ইন সিগনিফিকেন্স অফ দি সেলিব্রেশন ব্যাপারেই বলছে, মানে করা হয় সেখানকার যে রাজাদের যে নিবাস আছে এবং পুরুচেরি নিয়ে এখানে সেলিব্রেশন করা হয়, আর এখানে এমফাসাইজ করা হয় এনথুজিয়াজম এবং সিগনিফিকেন্স অফ দি সেলিব্রেশন, এবং সেলিব্রেশনকে খুব ভালোভাবে করা হয় সেই দেশের, সেই রাজ্যের, বলতে পারো সেটা রাজ্যের বার্থডে, ঠিক আছে, এটা মনে রাখবে, প্রতি বছর এটা করা হয়। ফর ফার্টিলাইজিং দি ফিউচার, ভারতস মার্চ টুয়ার্ড ফার্টিলাইজার সেলফ সাফিসিয়েন্সি, এই একটি বই যেটা কি করলো আমাদের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর তিনি রিলিজ করলেন। এখানে অথার কে রয়েছেন, এই কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডভিয়া, ইনি হচ্ছেন এই বইয়ের অথার। আর যেটা বললাম ভাইস প্রেসিডেন্ট আমাদের জগদীপ ধনকর, তিনি রিলিজ করেছেন, আর এটা 17 জানুয়ারি তে রিলিজ করা হয়েছে। এবং ফার্টিলাইজিং দি ফিউচার এই বইটি হচ্ছে সেই বইটির নাম। এই বইটির ডিটেল হিন্দি ভার্সনেও রয়েছে, যার নাম হচ্ছে উর্বরক আত্মনির্ভরতা কি রাহা, এটা হচ্ছে হিন্দি ভার্সন। আর এটা কি করবে, ভারতের যে নিজেদের যে ফার্টিলাইজারের ওপর, সারের উপর যে সেলফ সাফিসিয়েন্ট হয়ে আত্মনির্ভর হয়ে ওঠার যে গল্প, সেটাকে তুলে ধরা হয়েছে এই বইয়ের মধ্যে, ঠিক আছে, এই পুস্তকের মধ্যে। লিডারশিপ অ্যান্ড চেঞ্জেস অ্যাকনলেজ পিএম মোদি লিডারশিপেই এটা করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লিডারশিপে ভারত কিভাবে নিজে এই সার প্রোডাকশনের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠেছে, সেই দিকটাকেই তুলে ধরা হয়েছে এই পুস্তকে। ফার্টিলাইজার সেক্টরে রেভলিউশন এসেছে কিভাবে, ঠিক আছে, সেটাই তুলে ধরা হয়েছে। ভারতের র্যাপিড প্রোগ্রেস এই ফার্টিলাইজারের দিকে, আত্মনির্ভর হওয়ার দিকে, এবং এই বুকের ভেতরে রয়েছে কনসেপ্ট অফ সেলফ সাফিসিয়েন্সি, এবং বর্তমানে যে ভারত আত্মনির্ভর হয়ে উঠেছে সেই দিকটাও তুলে ধরা হয়েছে। ভারত কনজিউমস অ্যাবাউট 3.5 crore টনস অফ ইউরিয়া অ্যানুয়ালি, প্রতি বছর ভারত 3.5 crore টন ইউরিয়া ইউজ করে, আর ইম্পোর্ট করে 70 থেকে 80 লাখ মেট্রিক টন, অতীতে আর কি ইম্পোর্ট করতো 70 থেকে 80 লক্ষ মেট্রিক টন, ঠিক আছে, আর সেটা রিডিউস হয়েছে, কমে গেছে, কন্টিনিউয়াস রিডাকশন ইন এরিয়া ইম্পোর্টস, ইউরিয়ার ইম্পোর্ট ক্রমাগতই আর কি বাইরের দেশ থেকে নিয়ে আসা কমছে, এবং আশা করা হচ্ছে যে ভারত খুব শীঘ্রই এটি পুরোপুরিভাবেই ইউরিয়া প্রোডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠবে। নতুন ইউরিয়া প্রোডাকশন প্ল্যান্ট মেনশন করা হয়েছে এবং কন্ট্রিবিউট করা হচ্ছে ওভারঅল গোল অফ সেলফ সাফিসিয়েন্টের দিকে, আত্মনির্ভরতার দিকে গোল দেওয়া হয়েছে। কুচ্চের
কাচ্চি খারেক, যা দ্বিতীয় গুজরাটের জিআই ট্যাগ পাওয়া ফলে পরিণত হয়েছে। ঠিক আছে, এই কাচ্চি খারেক এমন একটি ফল যা গুজরাটের রাজ্যের দ্বিতীয় ফল হিসাবে জিআই ট্যাগ পেল। জিআই এর ফুল ফর্ম কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। আর কাচ্চি খারেক সেখানকার গুজরাটের দ্বিতীয় ফল হিসাবে জিআই ট্যাগ পেল। জিআই সার্টিফিকেশন প্রসেস কি রয়েছে? সেখানে হচ্ছে যে কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অফ ইন্ডিয়া এরাই এই জিআই ট্যাগকে প্রদান করে। আর গ্র্যান্টিং দি জিআই সার্টিফিকেট টু কাচ্চি ডেটস, মানে ডেটস হচ্ছে খেজুর, আমরা বাংলা যেটাকে বলতে কাচ্চি ডেটসকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল ইউনিডেটস ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের দ্বারা। জুন 2021-এ বা যে সর্দার কৃষ্ণনগর দন্তিওয়ারা এগ্রিকালচার ইউনিভার্সিটির দ্বারা এটাকে ইনিশিয়েট করা হয়েছে। আর রিসার্চ সায়েন্স অফ সিএম মুরালীধরন এটাকে অ্যাপ্রুভ করেছে। পূর্বের জিআই ট্যাগ মেনশন করা হয়েছিল গির কেশর ম্যাঙ্গোকে 2011 সালে এবং ভালিয়া হুইটকে 2011 সালে করা হয়েছিল। ম্যাঙ্গো প্রথম ফল হিসাবে জিআই ট্যাগ পেয়েছিল। ঠিক আছে, গ্রোয়িং রিজিয়ন সিগনিফিকেন্স, সেই এলাকার আরও কি প্রোডাক্টটাকে মান বাড়ানোর জন্য। এই ডেট পাম কাল্টিভেশন ইন কুচ, এই যে খেজুরের যে চাষ, এটা কুচে অর্গানিকভাবেই করা হচ্ছে প্রচুর পরিমাণে ন্যাচারালি, এবং অ্যাবাউট 2 মিলিয়ন ডেটস পাম ইন কুচ, 85% অফ ইন্ডিয়ান টোটাল ডেট কাল্টিভেশন ইজ কুচ। ভারতের টোটাল যে ডেট কাল্টিভেশন হয় তার 85% এই কুচেই হচ্ছে। ঠিক আছে, প্রায় 2 মিলিয়ন ডেট পাম ট্রি এখানে চাষ করা হয়। ইকোনমিক্যাল কাল্টিভেশন, ইউনিক স্টেটস অফ কুচ ইজ ইকোনমিক্যালি কাল্টিভেটিং, মার্কেটিং অ্যান্ড কনজিউমিং ফ্রেশ ডেটস। পুরো ফ্রেশ ডেটস এখানে কনজিউমিং করা হচ্ছে, মার্কেটিং করা হচ্ছে এবং কাল্টিভেটও করা হচ্ছে। ইম্পর্টেন্স অফ দি রিজিয়ন ইন দি গ্লোবাল কন্টেক্সট, গ্লোবাল কন্টেক্সটের দিক দিয়েও এটা খুবই গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। কাল্টিভেশন অ্যান্ড হারভেস্ট, ডেট পামস ব্লুম ইন জানুয়ারিতে এতে ফুল আসে, এবং হারভেস্টিং অফ খারেক অর ফ্রেশ ডেটস ইন জুন-জুলাই, এবং জুন-জুলাই পুরোপুরিভাবে ফ্রেশ ডেটস চলে আসে। ঠিক আছে, এগ্রিকালচার ইন কুচ, গভর্নমেন্ট অফ গুজরাট ডাটা অনুযায়ী 19,251 হেক্টর জমিতে এই ডেটের কাল্টিভেশন করা হয় কুচে, এবং 94% টোটাল ডেটস কাল্টিভেশন করা হয় এই রাজ্যে। ঠিক আছে, ডেটস তো একটা কচ্ছ হচ্ছে একটা জেলা, তো সেখানে হয় 19,251 হেক্টরে চাষাবাদ, আর মোট 94% টোটাল ডেটস কাল্টিভেট করা হয় এই রাজ্যে। দেখো পরবর্তীটা কি বলেছে, এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপ 2024-এ মানসিং গোল্ড মেডেল জিতেছে। মানসিং গোল্ড মেডেল জিতলো আমাদের এশিয়া ম্যারাথন চ্যাম্পিয়নশিপ। পার্সোনাল বেস্ট টাইমিং কি রয়েছে তার? 2 ঘন্টা 14 মিনিট 19 সেকেন্ড, সেটা হংকংয়ে হয়েছে। ম্যানস ইভেন্ট রেজাল্ট, ভিক্টোরি এভার চায়নাস হং ইউংজুক বাই 65 সেকেন্ডের মধ্যে করেছে, এবং তাইপকিন লিয়া অফ কিরজিস্তান তিনি সিকিউর করেছে 3rd স্থান। মানসিং এর অ্যাচিভমেন্ট কি কি ছিল? সেকেন্ড ইন্ডিয়ান যিনি এই এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করলো, এবং প্রিভিয়াস পার্সোনাল বেস্ট ছিল, মানে ব্যক্তিগতভাবে বেস্ট ছিল 2 ঘন্টা 16 মিনিট 58 সেকেন্ডের মুম্বাই ম্যারাথনে 2023-এ। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ কি রয়েছে? মেনশন অফ গোপিস উইন 2017 সালে করা হয়েছে, আর কম্পারিজন উইথ দি মানসিংস অ্যাচিভমেন্ট, সেটা মানসিং অ্যাচিভমেন্টের সাথে কম্পারিজন করা যায়। এশিয়ান গেম 2023-এ মানসিং পার্টিসিপেট করেছে এবং সে 8ম স্থানে তার
সেই সেই রান শেষ করেছে, ঠিক আছে। টাইমিং ছিল 2 ঘন্টা 16 মিনিট 59 সেকেন্ড। এবং ওমেন্স ইভেন্টের রেজাল্ট এসেছে, অশ্বিনী যাদব তার রান শেষ করেছে 2 ঘন্টা 56 মিনিট 42 সেকেন্ডে, এবং জ্যোতি গওয়াত তার 11তম স্থান শেষ করেছে 3 ঘন্টা 6 মিনিট 20 সেকেন্ডে। প্যারিস 2024 অলিম্পিকের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে ওমেনের জন্য 2 ঘন্টা 26 মিনিট 50 সেকেন্ড স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, আর মেনদের জন্য 2 ঘন্টা 8 মিনিট 10 সেকেন্ড সেখানে হচ্ছে এন্টার, মানে ওই চান্স পাওয়ার জন্য 2024-এ যারা অলিম্পিকে চান্স পেয়েছে তাদের এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে। ন্যাশনাল রেকর্ড শিবনাথ সিং, ন্যাশনাল রেকর্ড মেন ম্যারাথন কত 2 ঘন্টা 12 মিনিট 1978 সালে জলন্ধরে, যেটা রেকর্ড করেছিলেন তিনি। দেখো কি বলেছে, ভারতের প্রথম ইন্ডিজিনাস হেপাটাইটিস এ ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে ভারতের ইমিউনোলজিক্যাল লিমিটেডের দ্বারা, যেটা একটি এনডিডিবি এর সাবসিডিয়ারি। এখানে হ্যাবিশিওর বলে একটি ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে, যেটা ইনভেন্ট করা হয়েছে হেপাটাইটিস এ ভ্যাকসিন হিসাবে, ঠিক আছে। কার দ্বারা? ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেডের দ্বারা, যেটা হোলি ওন্ড সাবসিডিয়ারি অফ দি ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড এনডিডিবি এর দ্বারা চালানো হয়। এদের টার্গেট কি? যে ইন্ডিভিজুয়াল অ্যাট রিস্ক এক্সপোজার ট্রাভেলিং টু রিজিয়ন উইথ হাই হেপাটাইটিসের প্রিভিলেন্স, তাদের হাই হেপাটাইটিসের প্রিভিলেন্সকে কমানোর জন্যই ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়ালি এটাকে প্রয়োগ করা হবে। ইম্পর্টেন্স অফ ভ্যাকসিন অফ প্রিভেনশন, এর হচ্ছে গুরুত্ব হচ্ছে পুরোপুরিভাবেই হেপাটাইটিস একে প্রিভেন্ট করা ভ্যাকসিনের মাধ্যমে। ডোজগুলো কি রয়েছে? 2টো ডোজ রয়েছে। ফার্স্ট ডোজ 1 বছর, জন্মের 1 বছরের মধ্যে দিতে হবে, এবং তার থেকে 6 মাস পরে দিতে হবে সেকেন্ড ডোজ। এমফাসাইজ দি এফেক্টিভনেস হেভি ভাইরাস ইজ প্রিভেন্টিং হেপাটাইটিসকে প্রিভেন্ট করবে এই হ্যাবিশিওর যেটা রয়েছে ভ্যাকসিন সেটা। আর রেকমেন্ডস ফর রুটিন ইমিউনাইজেশন স্পেশালি ফর চিলড্রেন, এটা চিলড্রেনদের জন্য স্পেশালি করা হয়েছে, এবং রুটিন ইমিউনাইজও রেকমেন্ড করবে এই ভ্যাকসিন। এইচএভি মানে হেপাটাইটিস এ ভ্যাকসিন বা ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, তার একটি হচ্ছে হাইলি কন্টিজিনিয়াস নেচার। এরা একটি লিভারকে কি করে? ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে, এটা এতটাই এফেক্ট করে, ঠিক আছে, এই ভাইরাস। মেইন মোড অফ ট্রান্সমিশন, এটা মূলত ছড়ায় কিসের কারণে? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, মানে কি দূষিত খাবার এবং জল থেকে এটা ছড়ায়, ঠিক আছে। আনহাইজেনিক খাবার থেকে ছড়াতে পারে এবং জলের থেকে এটা প্রচুর পরিমাণে ছড়ায়। তো হাইলি দি সিগনিফিকেন্স অফ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস হেপাটাইটিস এ ভ্যাকসিন কন্ট্রিবিউটস টু পাবলিক হেলথ অ্যান্ড ডিজিজ প্রিভেনশন। পাবলিক হেলথে এবং এই রোগকে পুরোপুরি প্রতিরোধ করার উদ্দেশ্যেই হেপাটাইটিস এ ভ্যাকসিনকে ভারতে প্রথম তৈরি করা হয়েছে হেপাটাইটিস এ ভ্যাকসিনকে, ঠিক আছে। বোঝা গেল, এটা প্রথমে ডোজ হচ্ছে 2 ডোজ, সেটা হচ্ছে প্রথমে 1 বছরের মাথায় একবার দিতে হবে, মানে জন্মের বাচ্চাদেরকে অবশ্যই, এবং তার ঠিক 6 মাস পরে, প্রথম ডোজের 6 মাস পরে দ্বিতীয় ভ্যাকসিনকে দিতে হবে। আর এটার যে কে করেছে? এটা করেছে ভারতের যে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড রয়েছে, তারা এই ভ্যাকসিনকে আবিষ্কার করেছে। আর ভ্যাকসিনটার নাম কি? ভ্যাকসিনটার নাম হচ্ছে হ্যাবিশিওর, ঠিক আছে। তো আজকের জন্য টপিক এ কটি ছিল। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং তোমরা অবশ্যই ভালো কতটা ইনফরমেটিভ মনে হলো এবং কতটা আরো ভালো করা যেতে পারে এবং পরবর্তীতে আরো কি টাইপের ভিডিও আনা যেতে পারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো, আজকের মতন ভিডিও এখানেই থাকছে। সবাই পড়তে থাকো এবং ইনফরমেশন কালেক্ট করতে থাকো। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।